আমাদের ষষ্ঠ অধ্যায় হচ্ছে ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম আর কি। ঠিক আছে, তো ডেটা ম্যানেজমেন্ট সিস্টেমটা আসলে কি? যে ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম হলো একটা সফটওয়্যার সিস্টেম যা ব্যবহারকারী এবং অ্যাপ্লিকেশনের সাথে সমন্বয় করে ডেটাবেস তৈরি করে আর কি। তো সংরক্ষণ, নিয়ন্ত্রণ এবং পরিচালনা করতে সাহায্য করে। তো এটি বিপুল পরিমাণ উপাত্ত মানে ডাটা সুসংগঠিত উপায়ে সংরক্ষণ ও পুনরুদ্ধার করার সুযোগ দেয় আর কি। তো এটার মূল কাজ কি? যে ডেটা সংরক্ষণ, ডেটা পুনরুদ্ধার, ডেটা আপডেট এবং নিরাপত্তা ও নিয়ন্ত্রণ রাখা। ডেটা সংরক্ষণ কীরকম? যে কাঠামোবদ্ধ উপায়ে বিশাল পরিমাণ ডেটাকেই নিরাপদে সংরক্ষণ করা। ডেটা পুনরুদ্ধার কি? যে কোয়েরি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে নিমিষেই প্রয়োজনীয় তথ্য কি খুঁজে বের করা। ডেটা আপডেট কি? নতুন তথ্য যোগ করা, পরিবর্তন করা বা মুছে ফেলা। এবং নিরাপত্তা ও নিয়ন্ত্রণ, যে অননুমোদিত ব্যবহার থেকে ডেটা সুরক্ষিত রাখা এবং একাধিক ব্যবহারকারী যেন একসাথে নির্বিঘ্নে কাজ করতে পারে তা নিশ্চিত করা। জনপ্রিয় ডিবিএমএস সফটওয়্যার আছে, যেমন ওরাকল, MySQL, তারপরে মাইক্রোসফট এসকিউএল সার্ভার, মাইক্রোসফট অ্যাক্সেস এবং মঙ্গোডিবি। ঠিক আছে, তো ডেটাবেজের ধরনের ডেটার সম্পর্ক নির্ধারণের জন্য রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বা RDBMS, যেমন MySQL মানে MySQL সবচেয়ে বেশি কি ব্যবহৃত হয়। আমরা নিচে যাই, যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছি যে সুশৃঙ্খল ডেটা সংগ্রহ, সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণ বর্তমান বিশ্বের একটি কি বড় চ্যালেঞ্জ। বর্তমান বিশ্বে আমাদের চারপাশে প্রায় সব কিছুই অনলাইনের মাধ্যমে হতে শুরু করেছে। আমরা কেনাকাটা কিংবা বাজার করি অনলাইনে আর কি, ব্যাংকিং করি অনলাইনে, ইলেকট্রিসিটির বিল দিই অনলাইনে, ট্রেনের টিকিট কিনি অনলাইনে। তো এই ধরনের প্রত্যেকটি কাজের জন্য কোথাও না কোথাও অসংখ্য তথ্য সংরক্ষণ করতে হয়। তো একসময় যে কাজগুলো করতে অসংখ্য লেজার, বই কিংবা কাগজের উপর নির্ভর করতে হতো, এখন সেগুলো কি করা হয় ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে। সেগুলো আমাদের জীবনকে অনেক সহজ করে তুললেও সেখানে এখনও কি চ্যালেঞ্জের অভাব নেই। তো সেগুলো অনেক সময় প্রয়োজন মতো বড় করা যায় না, দ্রুত প্রক্রিয়া করা যায় না, কিংবা সাইবার দুর্বৃত্তরা মাঝে মাঝেই ডেটা হাতিয়ে নেয়। কাজেই কম্পিউটার বিজ্ঞানীরা ক্রমাগতভাবে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমকে আরও শক্তিশালী করার চেষ্টা করে যাচ্ছেন। তো এই অধ্যায়ে শিক্ষার্থীদের ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে একটি প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে। তো এই অধ্যায় থেকে আমরা যা শিখব আর কি, এক নম্বর হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্টের ধারণা ব্যাখ্যা করতে পারবো আর কি। ডেটা ম্যানেজমেন্টের কার্যাবলী বিশ্লেষণ করতে পারবো। রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের ধারণা ব্যাখ্যা করতে পারবো। রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো। রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বর্ণনা করতে পারবো। ডেটাবেজ সিকিউরিটির ধারণা ব্যাখ্যা করতে পারবো। ডেটাবেজ সিকিউরিটির গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। ডেটা এনক্রিপশন প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো। ডেটা এনক্রিপশনের কি উপায়সমূহ ব্যাখ্যা করতে পারবো আর কি। আর ব্যবহারিক থাকবে কি ডেটাবেজ তৈরি করতে পারবো আর কি। এটা হচ্ছে আমাদের ব্যবহারিক থাকবে। আমরা নিচে শুরু করি যে ডেটাবেজ ম্যানেজমেন্ট আসলে কী জিনিস। হ্যাঁ, ডেটাবেজ ম্যানেজমেন্ট হলো যে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায় প্রতিষ্ঠান, অফিস আদালত, এমনকি আমাদের নিজেদের ঘর গৃহস্থলীর কাজেও আমাদেরকে নানান রকম তথ্য নিয়ে কাজ করতে হয়। স্কুল কলেজের কথাই চিন্তা করা যাক। শিক্ষার্থী ভর্তি, ক্লাস রুটিন তৈরি, শিক্ষার্থীদের উপস্থিতি, পরীক্ষার রুটিন তৈরি, পরীক্ষার ফলাফল প্রকাশ ও সংরক্ষণ, শিক্ষার্থীদের বেতনের হিসাব রাখা ইত্যাদি কি নানান কাজেই অনেক তথ্য তৈরি ও সংরক্ষণের প্রয়োজন হয়। তো যুগ যুগ ধরে মানুষের খাতা কলমের মাধ্যমে এসব হিসাব করে আসছে, কিন্তু কম্পিউটারের আবির্ভাবে এসব কাজকে মানুষের জন্য সহজ করে দিয়েছে। তো কম্পিউটার তথ্য ধারণ, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের ক্ষমতা মানুষের চেয়ে অনেক বেশি আর কি। আর এই ক্ষমতাকে কাজে লাগিয়ে মানুষ এমন সফটওয়্যার তৈরি করেছে যা বিপুল পরিমাণ তথ্য ধারণ করতে পারে, তো সংরক্ষণ করতে পারে এবং সেসব তথ্য বিশ্লেষণ করে প্রয়োজনীয় প্রশ্নের উত্তরও দিতে পারে। ধরা যাক অসুস্থতা এবং অন্য কোনো কারণে একজন শিক্ষার্থীকে মাঝে মাঝে স্কুলে অনুপস্থিত থাকতে হয়েছে।
তার অভিভাবক জানতে চান শিক্ষার্থীটি গত 3 মাস আগে ঠিক কতদিন স্কুলে ছিল। এই কাজটি করার জন্য তাকে স্কুলে যেতে হবে, তারপর তার সন্তানের যেসব শিক্ষক আছেন তাদের সঙ্গে দেখা করতে হবে। শিক্ষকেরা তখন গত 3 মাসের হাজিরা খাতা বের করবেন, সেই খাতা থেকে খুঁজে দেখবেন যে ওই শিক্ষার্থী কতদিন ক্লাসে উপস্থিত ছিল। তো পুরোটাই খুবই সময় সাপেক্ষ কাজ, কিন্তু ওই স্কুলে যদি সব তথ্য ব্যবস্থাপনার কাজ একটি কম্পিউটার ডেটাবেস ম্যানেজমেন্টের সফটওয়্যারের মাধ্যমে করা হতো, তাহলে এই তথ্য 1 সেকেন্ডের মধ্যে বের করা সম্ভব হতো। তথ্য সংরক্ষণ করার কাজটি করে কি করে ডেটাবেস, আর সেই ডেটাবেসকে ঠিক মতন পরিচালনা করার জন্য যে সফটওয়্যার তাকে বলা হয় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর কি। এরপর কি আছে কম্পিউটার মেমোরি ও ফাইল। কম্পিউটারের প্রোগ্রাম যখন কোনো ডেটা নিয়ে কাজ করে, সেই ডেটা অস্থায়ী মেমোরিতে লোড করে তারপর কাজ করে আর কি। তো এই অস্থায়ী মেমোরিকে বলা হয় র্যাম। এই অস্থায়ী মেমোরিকে বলা হয় র্যাম। তো কম্পিউটার বন্ধ হয়ে গেলে র্যাম থেকে ডেটা মুছে যায়। আবার প্রোগ্রাম বন্ধ করে দিলেও প্রোগ্রাম র্যামের ডেটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তাই যেসব তথ্য সংরক্ষণ দরকার সেগুলো স্থায়ী মেমোরি যেমন হার্ড ডিস্কে সংরক্ষণ করা হয়। হার্ড ডিস্ক হচ্ছে যেমন এসএসডি কার্ড, হার্ড ডিস্ক এটা মেমোরি কার্ড এক কথা বলতে গেলে, বড় মেমোরি। তাই যেসব তথ্য সংরক্ষণ দরকার হয় সেগুলো স্থায়ী মেমোরি যেমন হার্ড ডিস্কে সংরক্ষণ করা হয়। হার্ড ডিস্কের যেসব ডেটা আমরা ব্যবহার করি সেগুলো ফাইল নামক একটি ব্যবস্থার মাধ্যমে আমরা অ্যাক্সেস করি। যেমন একটি টেক্সট ফাইলে আমরা বিভিন্ন তথ্য লিখে সেভ করে রাখতে পারি, তারপরে চাইলে কম্পিউটার বন্ধ করে দিতে পারি। আবার যখন কম্পিউটার চালু করব তখন চাইলে সেই ফাইলটি খুলে আগে লেখা তথ্য দেখতে পারি। তো কম্পিউটারকে যখন মানুষ বিভিন্ন তথ্য সংরক্ষণ করার কাজে ব্যবহার করা শুরু করলো, তখন বিভিন্ন প্রোগ্রাম লেখা হতো যেগুলো তথ্য প্রক্রিয়াকরণের পরে ফাইলে সংরক্ষণ করত। সেই ফাইলের তথ্য পরিবর্তন বা তথ্য নিয়ে অন্য কোনো কাজ করতে হলে আবার নতুন প্রোগ্রাম লিখে কাজগুলো করতে হতো। যেমন ধরা যাক একটি অ্যাড্রেস বুক, যেখানে বিভিন্ন জনের নাম, ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি তথ্য সংরক্ষিত থাকবে এবং প্রয়োজন অনুসারে সেই তথ্য খুঁজে বের করা যাবে। তাহলে নতুন তথ্য যোগ করার একে ডেটা এন্ট্রি বলা হয় আর কি। তো এই জন্য প্রোগ্রাম লিখতে হবে, তথ্য খুঁজে বের করার জন্য প্রোগ্রাম লিখতে হবে। এখন কেউ যদি বলে যে ফোন নম্বরের পর ইমেল ঠিকানাও সংরক্ষণ করতে হবে, তখন আবার ডেটা এন্ট্রি করার প্রোগ্রামটি এবং বাকি সব প্রোগ্রাম পরিবর্তন করতে হবে। তারপর ধরা যাক কেউ বলল নাম দিয়ে কারো তথ্য খুঁজে বের করার পাশাপাশি ইমেল ঠিকানা দিয়েও খোঁজার ব্যবস্থা রাখতে হবে, তখন আবার নতুন ফাংশন লিখতে হবে। তো এভাবে তথ্য ব্যবস্থাপনার কাজটি বেশ জটিল ও প্রোগ্রামারদের জন্য পরিশ্রমসাধ্য হয়ে যায়। তো ডেটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার সেই কাজ খুব সহজে করে দেয় আর কি। এরপর আছে ডেটাবেজ কি। আমরা তো ডেটাবেজ সম্পর্কে জানতে হবে যে আক্ষরিক অর্থে ডেটাবেজ হচ্ছে ডেটার সমাহার, অর্থাৎ যেখানে অনেক ডেটা থাকে সেটাকে ডেটাবেজ বলে। তবে সফটওয়্যারের জগতে ডেটাবেজ হচ্ছে এমন একটি সফটওয়্যার যেখানে প্রচুর পরিমাণ তথ্য একসঙ্গে সংরক্ষণ করা যায়। তো দরকারি তথ্য বের করা যায়, নতুন তথ্য যোগ করা যায় এবং প্রয়োজন মতো কোনো তথ্য পরিবর্তন ও মুছে ফেলা যায়। আর সেই ডেটাবেজকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কিছু প্রোগ্রাম বা সফটওয়্যার মিলে গঠিত হয় ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তো ডেটাবেজকে মোটা দাগে 2 ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে রিলেশনাল ডেটাবেজ, মুখস্থ করতে হবে, এবং নো এসকিউএল ডেটাবেজ আর কি। তো রিলেশনাল ডেটাবেজের ধারণা প্রায় 50 বছর আগের, তবে এখনও এটি সবচেয়ে বেশি ব্যবহৃত ও গুরুত্বপূর্ণ ডেটাবেজ। আর নো এসকিউএল ডেটাবেজ অপেক্ষাকৃত নতুন এবং বেশ কিছু ক্ষেত্রে, বিশেষ করে ওয়েব ভিত্তিক বিভিন্ন অ্যাপ্লিকেশনে এর ব্যবহার দিন দিন বাড়ছে। তবে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে নো এসকিউএল সব ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব হয় না আর কি। তারপর আছে রিলেশনাল ডেটাবেজ। রিলেশনাল ডেটাবেজ কি? রিলেশনাল ডেটাবেজ এই ডেটাকে এক বা একাধিক টেবিলে সংরক্ষণ ও প্রকাশ করা হয়।
কিছু কিছু টেবিলের মধ্যে অনেক সময় সম্পর্ক মানে রিলেশন থাকতে পারে। যেমন ধরা যাক একটি স্কুলের ডেটাবেজে ওই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীর নানান নানান ধরনের তথ্য থাকতে পারে। আবার পরীক্ষার ফলাফল, ক্লাসের রুটিন এসব তথ্য ডেটাবেজে থাকতে পারে। তো একই ধরনের সব তথ্য একটি টেবিলে থাকবে। যেমন শিক্ষকদের তথ্যের জন্য টিচার টেবিল, শিক্ষার্থীদের তথ্যের জন্য কি স্টুডেন্ট টেবিল, পরীক্ষার ফলাফল রাখার জন্য রেজাল্ট টেবিল তৈরি করতে হবে। তো স্টুডেন্টের টেবিল ও রেজাল্ট টেবিলের মধ্যে একটি সম্পর্ক থাকবে, যেন দুটো টেবিল থেকে একজন শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য ও পরীক্ষার ফলাফল সংক্রান্ত তথ্য একসঙ্গে পাওয়া যায়। আর এসব টেবিল মিলে তৈরি হবে কি স্কুল ডেটাবেস। তো একটি ডেটাবেস টেবিলের দুটি অংশ থাকে, টেবিল হেডার ও টেবিল বডি। হ্যাঁ, টেবিল হেডারে থাকে কি বিভিন্ন কলামের নাম এবং সেই কলামে কী ধরনের ডেটা রাখা হবে তার তথ্য। আর টেবিলের বডিতে থাকে কি মূল তথ্য। তো প্রতিটি সারিতে মানে সারি মানে রতে একটি নির্দিষ্ট বিষয়ের তথ্য থাকে। একটি টেবিল কী কী ডেটা রাখা হবে এবং সেগুলো কী ধরনের হবে সেটি আগে ঠিক করতে হয়। যেমন শিক্ষার্থীর টেবিল থাকতে পারে শিক্ষার্থীদের নাম, রোল নম্বর, ক্লাস, বিভাগ বা শাখা, অভিভাবকের নাম, অভিভাবকের ফোন নম্বর, বাসার ঠিকানা ইত্যাদি। তা ডেটার ধরন বিভিন্ন রকমের হতে পারে। তো সি প্রোগ্রামিং ভাষায় যেমন নির্দিষ্ট কিছু ডেটা টাইপ রয়েছে, রিলেশনাল ডেটাবেজেও তেমন কিছু কি ডেটা টাইপ রয়েছে। বিভিন্ন ডেটাবেজ নির্মাতারা নিজেদের মতো ডেটা টাইপ নির্দিষ্ট করে দেন, তবে বেশ কিছু ডেটা টাইপ সব ডেটাবেজেই কি পাওয়া যাবে। যেমন টেক্সট বা পূর্ণ সংখ্যা, দশমিক সংখ্যা, তারিখ ইত্যাদি। তো এখন আমরা একটি টেবিলের উদাহরণ দেখি। টেবিলের নাম শিক্ষার্থী। এখন শিক্ষার্থীদের নাম মানে টেক্সট আর কি লিখতে হবে, রোল নম্বরে পূর্ণ সংখ্যা লিখতে হবে, হ্যাঁ, ভগ্নাংশ সংখ্যা, পূর্ণ সংখ্যা। তো এখানে পূর্ণ সংখ্যা বলছে যে শ্রেণী পূর্ণ সংখ্যা, শাখা টেক্সট এবং অভিভাবকের নাম টেক্সট, ফোন নম্বর টেক্সট আর কি। এগুলো সুন্দর করে কি সাজানো। তো এই শিক্ষার্থী টেবিলের প্রথম সারিটি হচ্ছে কি টেবিল হোল্ডার, এবং এই সারিতে যেসব ঘর আছে প্রতিটি হচ্ছে কি একটি কলাম, লম্বা লম্বাভাবে কি এক একটা কলাম, যেভাবে একটা বিল্ডিংয়ের কলাম থাকে। তো একটি কলাম এর নাম এবং তার ডেটা টাইপ মানে ওই কলামের কী ধরনের ডেটা থাকবে। যেমন শিক্ষার্থীর নাম হচ্ছে একটি কলামের নাম এবং সেখানে টেক্সট টাইপের ডেটা থাকবে। এর নিচে যত ঘর থাকবে সব ঘরে বিভিন্ন শিক্ষার্থীর নাম থাকবে, অন্য কোনো তথ্য থাকতে পারবে না। আর দ্বিতীয় সারি থেকে প্রতিটি সারিতে একজন করে শিক্ষার্থীর তথ্য দেওয়া আছে। যেমন দ্বিতীয় সারির প্রথম ঘরে আছে মিজানুর রহমান, যা একজন শিক্ষার্থীর নাম। তারপরের ঘরে আছে তার রোল নম্বর, তারপরের ঘরে আছে কি তার শ্রেণী, অর্থাৎ সে কোন শ্রেণীতে পড়েছে ইত্যাদি। তো একটি সারিতে কেবল একজন শিক্ষার্থীর তথ্য থাকবে। কখনো কখনো একাধিক শিক্ষার্থীর তথ্য মানে কখনো একাধিক শিক্ষার্থীর তথ্য থাকবে না আর কি। তো প্রতিটি সারিকে ইংরেজিতে বলে রো, এগুলোকে রেকর্ড বলা হয়ে থাকে। আর টেবিলের প্রতিটি ঘর হচ্ছে কি এক একটি ফিল্ড। তো বর্তমানে বিশ্বব্যাপী জনপ্রিয় ও বহুল ব্যবহৃত রিলেশন ডেটাবেস হচ্ছে কি ওরাকল, মাইএসকিউএল, হ্যাঁ, তারপর হচ্ছে মাইক্রোসফট এসকিউএল সার্ভার, যেটা পোস্টগ্রেস, মাইক্রোসফট অ্যাক্সেস ও এসকিউলাইট। এগুলোর মধ্যেও মাইসিকিউএল, পোস্টগ্রেস ও এসকিউলাইট হচ্ছে কি ফ্রি এবং ওপেন সোর্স ডেটাবেস, অর্থাৎ এগুলো ব্যবহার করার জন্য টাকা দিতে হয় না এবং সেগুলোর সোর্স কোডও কি উন্মুক্ত। এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। তো নোট হচ্ছে উচ্চারণের সুবিধার জন্য এসকিউএল শব্দটি অনেক সিকিউএল বলে উচ্চারণ করে। তো এসকিউএল শব্দটির পূর্ণরূপ স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ আর কি, এটা মুখস্থ করতে হবে, পরীক্ষা দিয়ে দিবে কিন্তু। তারপর কি আছে নাল ভ্যালু। নাল ভ্যালু কি অনেক সময় ডেটাবেস টেবিল কিছু কিছু রেকর্ড কোনো কলামের মান যদি অজানা থাকে তখন সেখানে নুল ব্যবহার করা হয়। যেমন স্টুডেন্ট টেবিলে ফোন নম্বর বলে একটা কলাম আছে। তো এখন সবার যে ফোন নম্বর থাকতে হবে এমন কোনো কথা নেই। যেমন মানিক মিয়া নামক শিক্ষার্থীর ফোন নম্বর নেই, তাই তার রেকর্ডে ফোন নম্বর ফিল্ডটি কি ফাঁকা রয়েছে। তো ডেটাবেস ধরে নেবে কি এর মান নাল। মানে আবার ধরা যাক এই টেবিলের মাসিক পারিবারিক আয় নামে আরেকটি কলাম আছে, মাসিক পারিবারিক আয় একটি সংখ্যা। এখন কেউ যদি তার মাসিক পারিবারিক আয় প্রকাশ করতে না চায় তো সেখানে কিন্তু শূন্য বসবে না, বরং সেটি হবে ফাঁকা বা নাল, NULL। কারণ এক্ষেত্রে শূন্য মানে তার পরিবারের কারো কোনো আয় নেই। আবার
অনেক সময় একটি টেবিলে বিভিন্ন মানুষের পেশা যদি রাখার প্রয়োজন হয়, সেখানেও সবার যে পেশা থাকতে হবে এমন কোনো কথা নেই। তো ওই টেবিলে যদি 3 বছর বয়সী একটি শিশুর তথ্য থাকে তাহলে তার পেশা হবে কি নাল, কারণ তাকে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী কিংবা বেকার কোনো পেশাতেই ফেলা যাবে না। এখন পেশা যদি টেক্সট টাইপের হয় তখন কিন্তু ফাঁকা স্ট্রিং অর্থাৎ চিহ্ন দিয়ে বসানো যাবে না, বরং ঘরটি ফাঁকা রাখতে হবে। ফাঁকা ঘরটি ডেটাবেস কি নাল বলে বিবেচনা করা হয়। এবং বিভিন্ন জায়গায় দেখবে অ্যাপ্লাই করার ক্ষেত্রে অনেক কিছু দরকার হয় না, তখন কি সেখানেও নাল দিতে হয়। ঠিক আছে, যে কোনো কাগজপত্রে, এই যে তুই কয়দিন আগে যে কাগজ করলি ওখানেও যদি কোনো তথ্য তুই দিতে না চাস তাহলে ওখানে নাল দেওয়া উচিত ছিল, নাল দেওয়া উচিত। ভুল করা যাবে না আর কি, এগুলো শিখতে হবে এজন্য। তো প্রাইমারি কি হচ্ছে একটি টেবিলের নির্দিষ্ট কলাম, যেটি দিয়ে প্রতিটি রেকর্ডকে আলাদাভাবে চিহ্নিত করা যায়। শিক্ষার্থী টেবিলে কোন কলাম দিয়ে প্রতিটি শিক্ষার্থীকে আলাদাভাবে চিহ্নিত করা যায়। নাম দিয়ে করা যাবে না, কারণ একই শ্রেণীতে কিংবা আলাদা শ্রেণীতে একই নামে একাধিক শিক্ষার্থী থাকতে পারে। তো টেবিলে আমরা দেখতে পাচ্ছি যে মিজানুর রহমান নামটি উপরে যে টেবিলটা, ওটা কিন্তু কাগজে লিখে প্র্যাকটিস করতে হবে মানে বোঝার জন্য। তো মিজানুর রহমান নামটি 4th শ্রেণীর একজন শিক্ষার্থীর, কিন্তু 6ষ্ঠ শ্রেণীতেও কি একজন মিজানুর রহমান থাকতে পারে। আবার আমরা যদি বলি যে 4th শ্রেণীর মিজানুর রহমান, তখন 4th শ্রেণীতে যদি একাধিক মিজানুর রহমান থাকে তাহলে তাকে আলাদাভাবে চিহ্নিত করা যাবে না। তাই নাম প্রাইমারি কি হতে পারবে না। তো রোল নম্বরেও প্রাইমারি কি হতে পারবে না, কারণ প্রতিটি শ্রেণীতেই রোল কি 1, 2, 3 ইত্যাদি রয়েছে। তো ফোন নম্বরও প্রাইমারি কি হতে পারবে না, কারণ সবার ফোন নম্বর নাও থাকতে পারে। তাহলে উপরে যে শিক্ষার্থী টেবিল তৈরি করা হয়েছে সেখানে কোনো প্রাইমারি কি নেই, তবে শ্রেণী, শাখা ও রোল নম্বর এই 3টি কলাম মিলে একটি প্রাইমারি কি হতে পারে, কারণ এই 3টি তথ্য একসঙ্গে করলে আমরা প্রতিটি শিক্ষার্থীকে আলাদা করতে পারি। যখন একাধিক কলাম মিলে প্রাইমারি কি তৈরি হয় তখন তাকে বলা হয় কি কম্পোজিট কি আর কি। ডেটাবেস টেবিল তৈরির সময় কোনো কলামটি প্রাইমারি কি হতে পারে তা চিহ্নিত করতে পারলে সেটি আলাদাভাবে উল্লেখ করে দিতে হয়। আবার কোনো সময় প্রাইমারি কি চিহ্নিত করা সম্ভব নাও হতে পারে, তখন শুরুতে একটি কলাম যোগ করা হয়। তো এটি একটি সংখ্যার কলাম হবে এবং প্রতিটি রেকর্ড বা রো এর জন্য আলাদা হবে। সাধারণত টেবিলে আইডি নামে একটি কলাম যোগ করা হয়, যেটি ইন্টিজার টাইপের ডেটা ধারণ করে এবং এর সঙ্গে অটো ইনক্রিমেন্ট বৈশিষ্ট্য জুড়ে দেওয়া হয়, যেন প্রতিটি রো কি ইনসার্ট করার সময় এর মান এক করে বাড়ে। তো এই কলামের জন্য তার কোনো মান নিজে থেকে দিতে হয় না, ডেটাবেস সিস্টেম নিজেই এটি নিয়ন্ত্রণ করে। কাগজে লিখে কিন্তু প্র্যাকটিস করতে হবে রে ভাই। হ্যাঁ, রিলেশনাল ডেটাবেস সব টেবিলই প্রাইমারি কি থাকতে হয়, যদিও প্রাইমারি কি ছাড়া টেবিল তৈরি করা যায়। সেক্ষেত্রে অনেক সময় ডেটাবেস নিজেই কি একটি প্রাইমারি কি তৈরি করে নেয়। তো শিক্ষার্থী টেবিলে শ্রেণী, শাখা, রোল এই 3টি কলাম মিলে প্রাইমারি কি তৈরি করা যায়। তবে এখানে একটি সমস্যা হতে পারে। এভাবে টেবিল তৈরি করলে আমরা কেবল বর্তমান শিক্ষার্থীদের তথ্যই রাখতে পারবো, তো অতীতের শিক্ষার্থীদের তথ্য রাখা সম্ভব হবে না। যেমন 5 বছর আগে কোনো শিক্ষার্থী যে পড়তো 7ম শ্রেণীর দিবা শাখায় এবং যার রোল নম্বর ছিল কি 2, তাকে আলাদাভাবে বের করা যাবে না। তাই আমরা নতুন একটি কলামে প্রতিটি শিক্ষার্থীদের জন্য পৃথক একটি আইডি দিতে পারি। আবার কোনো প্রতিষ্ঠানের রোল নম্বর এমনভাবে তৈরি করা হয় যেন রোল নম্বর দেখলেই বোঝা যায় যে সে কোন বছরের কোন ক্লাসের কোন শাখার কত নম্বর শিক্ষার্থী। আবার অনেক প্রতিষ্ঠানে একে রেজিস্ট্রেশন নম্বরও বলা হয়, যে একজন শিক্ষার্থীর জন্য কি সবসময় একই থাকে। তো উপরে ক্লাসে উঠলে রোল নম্বর পরিবর্তন হবে, কিন্তু রেজিস্ট্রেশন নম্বর পরিবর্তন হবে না। তো বাংলাদেশে প্রতিটি প্রাপ্তবয়স্ক মানুষের একটি করে জাতীয় পরিচয়পত্র আছে, যাকে ন্যাশনাল আইডি কার্ড বলা হয়। সেখানে কিন্তু প্রতিটি মানুষকে আলাদা নম্বর দিয়ে চিহ্নিত করা হয় এবং কখনোই দুজন মানুষের নম্বর একরকম হতে পারে না। ঠিক আছে, এখানে আইডি নাম্বারটা থাকে, নাম থাকে, পিতার নাম, মাতার নাম, সিগনেচারটা থাকে, এখানে ছবি থাকে আর কি। ঠিক আছে, তো বাংলাদেশ জাতীয় পরিচয়পত্র। তাই বিভিন্ন টেবিলে যদি প্রাপ্তবয়স্ক মানুষের তথ্য রাখা হয় সেসব জায়গায় জাতীয় পরিচয়পত্রের নম্বর প্রাইমারি কি হিসেবে ব্যবহার করা যেতে পারে। তারপর কি আছে ডেটাবেস রিলেশন। ডেটাবেস রিলেশন কি? ডেটাবেস রিলেশন বলতে আসলে
ডেটাবেজের টেবিলগুলোর মধ্যে সম্পর্ক বোঝানো হয়। একটি ডেটাবেজে এক বা একাধিক টেবিল থাকতে পারে। যখন একাধিক টেবিল থাকে তখন প্রায়শই কি টেবিলগুলোর মধ্যে সম্পর্ক বা রিলেশন থাকে। তো এই রিলেশন আবার তিন ধরনের হতে পারে। এই রিলেশন তিন ধরনের হতে পারে। এক নম্বর হচ্ছে 1 to 1, 1 to many, many to many। সব মুখস্থ করতে হবে আর কি। 1 to 1 রিলেশন কি, যে দুটি টেবিলের মধ্যে যদি 1 to 1 রিলেশন থাকে তবে একটি টেবিলের একটি রো এর সঙ্গে অন্য টেবিলের একটি মাত্র রো এর সম্পর্ক খুঁজে পাওয়া যাবে। তো ধরা যাক শিক্ষার্থীদের সাধারণ তথ্য রাখার জন্য একটি টেবিল স্টুডেন্ট ইনফো তৈরি হলো, আবার শিক্ষার্থীদের যোগাযোগের ঠিকানা রাখার জন্য তৈরি করা হলো কি স্টুডেন্ট কন্ট্যাক্ট টেবিল। টেবিলগুলো কি নিম্নরূপ। এখন হচ্ছে এই রোল ইন্টেজার বা প্রাইমারি কি এবং নেম টেক্সট এবং ক্লাস ইন্টেজার, ঠিক আছে। এটা হচ্ছে কাগজে লিখে বা খাতায় প্র্যাকটিস করতে হবে, সোজা কথা, নাহলে কিন্তু পারবে না। তো টেবিল স্টুডেন্ট কন্ট্যাক্ট কি, এখানেও আইডি নাম্বার ইন্টেজার বা প্রাইমারি কি দিয়ে, হ্যাঁ, রোল নাম্বার, ফোন, টেক্সট, ইমেইল, অ্যাড্রেস। তো উপরের টেবিলের দুটির মধ্যে 1 to 1 রিলেশন বিদ্যমান, যেমন স্টুডেন্ট ইনফো টেবিলের প্রতিটি রোতে কি একজন শিক্ষার্থীর তথ্য রয়েছে। তো এই টেবিলের প্রাইমারি কি হচ্ছে কি রোল। যদি প্রাইমারি কি হিসেবে রোল সবসময় ঠিক নয়, তবে এখানে আলোচনার সুবিধার্থে এটি প্রাইমারি কি হিসেবে কি ঘোষণা করা হয়েছে। এখন এই টেবিলের প্রতিটি শিক্ষার্থী রো এর জন্য স্টুডেন্ট কন্ট্যাক্ট টেবিলে একটি রো থাকবে, যেখানে ওই শিক্ষার্থীর যোগাযোগের ঠিকানা, ফোন, ইমেল, বাসার ঠিকানা থাকবে। তো স্টুডেন্ট ইনফো টেবিলে রোল হচ্ছে কি প্রাইমারি কি, কিন্তু স্টুডেন্ট কন্ট্যাক্ট টেবিলে রোল হচ্ছে ফরেন কি। তো একটি টেবিলের প্রাইমারি কি অন্য টেবিলে যখন ব্যবহার করা হয় তখন সেই টেবিলে সেই কিকে ফরেন কি বলা হয় আর কি। তো এই বিশেষ কি দিয়ে কি টেবিল দুটি সম্পর্কযুক্ত হয়। এরপর কি আছে 1 to many রিলেশন আর কি। যে ধরা যাক শিক্ষার্থীদের পরীক্ষার ফল সংরক্ষণ করার জন্য রেজাল্ট নামের একটি টেবিল তৈরি করা হলো। তো টেবিলের প্রতিটি রো একজন শিক্ষার্থীর একটি বিষয় কি পরীক্ষায় প্রাপ্ত নম্বর থাকবে আর কি। তারপর কি আছে, তারপর হচ্ছে এইখানে এই টেবিলটা আমরা দেখতে পাচ্ছি। এই টেবিল জিনিসটা কি, এই টেবিলটা হচ্ছে আমাদের খাতায় উঠে প্র্যাকটিস করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে যে স্টুডেন্ট ইনফো টেবিলের একটি রো এর সঙ্গে রেজাল্ট টেবিলের একাধিক রো এর সম্পর্ক রয়েছে, যেমন রোল নম্বর 1 যা তার দুটি বিষয়ে প্রাপ্ত নম্বর রেজাল্ট টেবিলের দুটি রোতে রাখা আছে। স্টুডেন্ট ইনফো রেজাল্ট টেবিলের মধ্যকার সম্পর্ককে 1 to many রিলেশন বলা হয়, কারণ প্রথম টেবিলের একটি রো এর সঙ্গে দ্বিতীয় টেবিলের একাধিক রো এর সম্পর্ক রয়েছে। রেজাল্ট টেবিলের রুল হচ্ছে কি ফরেন কি। তারপর মানি টু মানি, হ্যাঁ, মানি টু মানি কি, যে যখন দুটি টেবিল এমনভাবে সম্পর্কযুক্ত হয় যে প্রথম টেবিলের একটি রো কলাম দ্বিতীয় টেবিলের একাধিক রো এর সঙ্গে কি সম্পর্কযুক্ত, আবার দ্বিতীয় টেবিলের একটি রো প্রথম টেবিলের একাধিক রো এর সঙ্গে সম্পর্কযুক্ত হয়, তখন তাদের মধ্যকার সম্পর্ককে বলা হয় কি মেনি টু মেনি রিলেশনশিপ আর কি। ধরা যাক স্কুলে বিভিন্ন ক্লাব তৈরি করা হয়েছে, যেমন ফুটবল ক্লাব, ক্রিকেট ক্লাব, দাবা ক্লাব, বিতর্ক ক্লাব, বিজ্ঞান ক্লাব, সাংস্কৃতিক ক্লাব ইত্যাদি। একজন শিক্ষার্থী এক বা একাধিক ক্লাবের সদস্য হতে পারে, আবার একটি ক্লাবে একাধিক শিক্ষার্থী কি থাকতে পারে। তো নিচে ক্লাব টেবিলটি দেওয়া হলো আর কি। এই যে একটা ক্লাব টেবিল, এটাও খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে। তারপর এই টেবিলের প্রাইমারি কি হচ্ছে কি নেম, অর্থাৎ প্রতিটি ক্লাবের জন্য ইউনিক নাম থাকবে। তো একই নামে একাধিক ক্লাব থাকতে পারবে না আর কি। তো এখন স্টুডেন্ট ইনফো ক্লাব টেবিল দুটির মধ্যে কি সম্পর্ক স্থাপনের জন্য আমাদেরকে আরেকটি টেবিল তৈরি করতে হবে আর কি। এখানে আরেকটা টেবিল দেখতে পাচ্ছি, টেবিল স্টুডেন্ট ক্লাব আর কি, ক্লাব নেম, হ্যাঁ, এবং রোল বা ইন্তেজার নাম্বারটা আর কি। এটাও কাগজে উঠেই প্র্যাকটিস করতে হবে। মেনি টু মেনি রিলেশনশিপের জন্য এরকম একটি টেবিল তৈরি করতে হয়, যার কাজ হচ্ছে কি মূল টেবিলগুলো যুক্ত করা। এরকমের টেবিল পরীক্ষায় দিবে, এগুলো দিবে এমন না, মানে তাদের মতন করে দেবে, কিন্তু এভাবে সাজাইতে হবে আর কি। এই জন্য হচ্ছে এগুলো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের জন্য দিচ্ছে এগুলো। তারপর কি আছে এসকিউএল। এসকিউএল কি রিলেশনাল ডেটাবেস বা এসকিউএল, রিলেশনাল ডেটাবেজ এসকিউএল। এসকিউএল পূর্ণরূপ কি, যে স্ট্রাকচার কি কোয়ারি ল্যাঙ্গুয়েজ। তো নামক প্রোগ্রামিং ভাষার সাহায্যে ডেটাবেস তথ্য লেখা, পড়া, পরিবর্তন এবং অন্যান্য কাজ করা হয়। তো এসকিউএল ভাষার নির্ধারিত নিয়মকানুন থাকলেও বিভিন্ন বাণিজ্যিক ডেটাবেস তাদের নিজস্ব কোয়েরি ভাষা ব্যবহার করে যা প্রমিত। তো এসকিউএলের বেশ কাছাকাছি আছে।
তো এসকিউএলের সঙ্গে সাধারণ প্রোগ্রামিং ভাষাগুলোর মূল পার্থক্য কোথায়? একজন প্রোগ্রামার যখন একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য প্রোগ্রাম লেখেন, তখন আসলে সেই সমস্যাটি সমাধানের যে অ্যালগোরিদম, সেটিকেই প্রোগ্রামিং ভাষার মাধ্যমে প্রকাশ করেন আর কি। ঠিক আছে? তো এইসব প্রোগ্রামে কম্পিউটারের জন্য সুনির্দিষ্টভাবে বলা থাকে যে কিভাবে ও কোন ধাপে কি কাজ করা হবে। তো কম্পিউটার শুধু সেই নির্দেশনার অনুসরণ করে, আর এসকিউএল কোয়েরি লেখার সময় বলে দিতে হয় যে ডেটাবেস সিস্টেমের কাছ থেকে কোনো তথ্য চাওয়া হচ্ছে বা কোন তথ্য রাখতে হবে, অর্থাৎ কী করতে হবে সেটি বলে দিতে হয়। আর সেই কাজটি কিভাবে করা হবে সেটি নির্ভর করে ডেটাবেস সিস্টেমের উপর। এজন্য এসকিউএলকে বলা হয় কি? ডিক্লারেটিভ প্রোগ্রামিং ভাষা। তো সি এবং সি এর মতো অন্যান্য প্রোগ্রামিং ভাষাকে বলা হয় কি? প্রসিডিউরাল প্রোগ্রামিং ভাষা। তো এসকিউএল ভাষাটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন কেবল প্রোগ্রামাররাই নন, যারা প্রোগ্রামিং জগতের বাইরের মানুষ তারাও যেন সহজে এটি শিখে ব্যবহার করতে পারেন। তো এসকিউএল আবার কয়েক ভাগে ভাগ করা যায়। এর মধ্যে গুরুত্বপূর্ণ দুটি হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ বা সংক্ষেপে কি? ডিডিএল। এও মুখস্থ করতে হবে। তো এই ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ বা এটা কি? ডিএমএল। ঠিক আছে? তারপর কি আছে? ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, যে ডেটাবেজ টেবিল তৈরি করা, টেবিল মুছে ফেলা, ইন্ডেক্স তৈরি করা ইত্যাদি কাজ করার জন্য কি? ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। যেমন একটি টেবিল তৈরি করতে গেলে টেবিলের নাম, টেবিলের বিভিন্ন কলামের নাম ও সেখানে কী ধরনের ডেটা থাকবে, ইন্ডেক্স থাকবে ইত্যাদি বলে দিতে হয়। তো ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের সাহায্যে একটি টেবিলের ডেটার উপর বিভিন্ন ধরনের কোয়েরি চালাতে হয়, যেমন ডেটা পড়া, ডেটা পরিবর্তন করা, ডেটা মুছে ফেলা ইত্যাদি আর কি। যাই হোক, এরপর হচ্ছে ডেটাবেস তৈরি সংক্রান্ত 6.3 সেকশনটি পুরোপুরি ব্যবহারিক। প্রোগ্রামিং করার ব্যবস্থা আছে কম্পিউটার কিংবা স্মার্টফোনেও কিন্তু করা যায়। শুধু সেরকম পরিবেশ পরে অংশটুকু শিক্ষার্থীদের জন্য কি অর্থপূর্ণ বলে বিবেচিত হবে। এসকিউলাইট একটি ফ্রি ওপেন সোর্স ডেটাবেজ। ওয়েব, ডেস্কটপ ও মোবাইল অ্যাপ্লিকেশনে এই ডেটাবেজ কি ব্যবহার করা হয়। তো প্রচলিত অনেক ডেটাবেজের তুলনায় এর ব্যবহার অপেক্ষাকৃত সহজ বলে ডেটাবেজ শেখার জন্য কি এটি বেশ জনপ্রিয়। তারপর কি আছে? ইনস্টল করার প্রক্রিয়া। যে এসকিউলাইটের অফিসিয়াল ওয়েবসাইট নাম কি? এই যে এটা ডাউনলোড HTML থেকে এটি ডাউনলোড করা যাবে। তো ডাউনলোড করার পরে ইনস্টল করতে হবে। তাহলে কমান্ড লাইন অথবা টার্মিনাল থেকে বিভিন্ন কমান্ড নিয়ে এসকিউলাইট ব্যবহার করা যাবে। এছাড়া বেশ কিছু কি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সমৃদ্ধ সফটওয়্যার রয়েছে যার মাধ্যমে এসকিউলাইট সহজে ব্যবহার করা যায়, যেমন ডিবি, ব্রাউজার ফর এসকিউলাইট স্টুডিও ইত্যাদি। তো ইন্টারনেট থেকে সফটওয়্যারগুলো বিনামূল্যে ডাউনলোড করা যাবে। এছাড়া অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত মোবাইল ফোনেও এসকিউলাইট ইনস্টল করা থাকে। বিভিন্ন অ্যাপের মাধ্যমে এটি কি ব্যবহার করা যায়। তো এসকিউলাইটের নতুন ডেটাবেস তৈরি করতে হলে টার্মিনাল চালু করে সেখানে কমান্ড লিখতে হবে যে এসকিউলাইট 3, তারপর কি স্পেস দিয়ে ডেটাবেসের নাম লিখতে হবে আর কি। এটা লিখলে হচ্ছে এই যে এইটা। তারপর কি আছে? তারপর হচ্ছে আবার স্কুল.db ইতিমধ্যে তৈরি করা হয়ে থাকলেও একটি কমান্ড ব্যবহার করে এসকিউলাইট সফটওয়্যার চালু করতে হবে। তো সফটওয়্যার চালু হওয়ার পরে সেখানে বিভিন্ন কমান্ড দেওয়া যাবে, যেমন এসকিউলাইট বন্ধ করতে হলেও লিখতে হবে কি? .quit। এই যে নিচের এটা। তারপর কোয়েরি ব্যবহার, টেবিল তৈরি কীরকমের? যে স্কুলের ডেটাবেজে আমরা বিভিন্ন টেবিল তৈরি করব। প্রথমেই ধরা যাক শিক্ষার্থীর টেবিলে কী তথ্য থাকতে পারে। আমরা তথ্যগুলোর পাশে ব্র্যাকেটে ইংরেজি শব্দটিও লিখব, যেন এসকিউলাইটে টেবিল তৈরির সময় আমরা সেটি কি ব্যবহার করতে পারি। এগুলো হচ্ছে শিক্ষার্থীর নাম, কোন শ্রেণীতে পড়ে, শিক্ষার্থীর রোল নম্বর, কোন শাখার অন্তর্ভুক্ত, দিবা, প্রভৃতি কিংবা ক খ ইত্যাদি সেকশনে। তো টেবিল তৈরি করার জন্য ক্রিয়েট টেবিল কোয়েরি ব্যবহার করতে হবে। তো এই কোয়েরির লেখার নিয়ম, সিনট্যাক্স হচ্ছে কি এই যে নিচের এটার মতন আর কি। এগুলো কিন্তু যেহেতু অপরিচিত শব্দ, অপরিচিত কাজ, সেহেতু কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। এখানে টেবিল নেমের জায়গায় যেই টেবিল তৈরি করা হবে তার নাম লিখতে হবে। আর প্রথম বন্ধনীর ভিতরে প্রতিটি কলামের নামও একটি স্পেস দিয়ে সেই কলামের ডেটা টাইপ লিখতে হবে। আর একাধিক কলামের
কলামের তথ্য কমা দিয়ে পৃথক করা থাকবে। তো উপরে পরিকল্পিত স্টুডেন্ট টেবিল তৈরি করতে হলে লিখতে হবে কি যে ক্রিয়েট টেবিল স্টুডেন্ট, তার ফার্স্ট ব্র্যাকেটে নেম টেক্সট আর কি এগুলো লিখতে হবে কাগজে। কোনো টেবিল মুছে ফেলতে হলে কি ড্রপ টেবিল কোয়েরি ব্যবহার করতে হবে, যে এটা স্টুডেন্ট টেবিলটি মুছে ফেলতে হলে লিখতে হবে আর কি। এরপর কি আছে, এখন আবার ক্রিয়েট টেবিল, এই যে এটা আসছে, এখন আবার ক্রিয়েট টেবিল কোয়েরি ব্যবহার করে টেবিলটি আবার তৈরি করা যাবে। নোট হচ্ছে এসকিউএল ভাষার কমান্ডগুলো ইংরেজি বড় হাতের অক্ষরে বা ছোট হাতের অক্ষরে উভয়ভাবেই লেখা যায়, অর্থাৎ ক্রিয়েট বা ক্রিয়েট দুটি একই কমান্ড বোঝায়। তবে প্রচলিত রীতি হচ্ছে কি ইংরেজি বড় হাতের অক্ষর ব্যবহার করে লেখা। এরপর কি আছে, টেবিলে ডেটা রাখা ও টেবিল থেকে কি ডেটা পড়া। কোনো টেবিলে ডেটা রাখতে চাইলে ইনসার্ট কোয়েরি ব্যবহার করতে হবে। এই কোয়েরি লেখার নিয়ম হচ্ছে কি ইনসার্ট ইনটু টেবিলের নাম, প্রথম কলামের নাম, দ্বিতীয় কলামের নাম, তৃতীয় কলামের নাম এবং ভ্যালুস, প্রথম কলামের ডেটা, দ্বিতীয় কলামের ডেটা, তৃতীয় কলামের ডেটা। যেমন স্টুডেন্ট টেবিলে মিজানুর রহমান নাম একজন শিক্ষার্থী, যে কিনা নবম শ্রেণীর কি মর্নিং শাখায় পড়ে এবং রোল নাম্বার হচ্ছে 3। তার তথ্য রাখতে হলে নিচের মতো করে কি কোয়েরি লিখতে হবে, এটা ভালো করে দেখতে হবে। তারপর টেবিলের ডেটা ঠিকমতো রাখা হলো কি না সেটি দেখার জন্য এখন টেবিলের ডেটা পড়া হবে, সেজন্য কি সিলেক্ট কোয়েরি লিখতে হবে। এই কোয়েরি লেখার নিয়ম হচ্ছে কি এই যে এভাবে, ঠিক আছে। তারপর নোট হচ্ছে কি যে এসকিউএল কমান্ড লাইনে সিলেক্ট কোয়েরি এর আউটপুট সুন্দর করে দেখতে চাইলে নিচের কমান্ড দুটি আগে দিতে হবে আর কি, এটা দেখতে হবে ভালো করে। এবার আবার যদি শুধু নাম আর শ্রেণী দেখতে চাই তাহলে লিখতে হবে কি এটা। তো পরবর্তী কিছু কাজের সুবিধার জন্য স্টুডেন্ট টেবিল আরও কিছু ডেটা রাখতে হবে আর কি, যে এটা ভালো করে কাগজে তুলে প্র্যাকটিস করলেই হয়ে যাবে আর কি। তো এরকম কিছু ডেটা টেবিল রাখার পরে সিলেক্ট কোয়েরি ব্যবহার করে দেখতে হবে যে টেবিলে ডেটা আছে কি না। তো টার্মিনাল অনেক সময় কোনো ফিল্ডের নাম বেশি বড় পুরোটা নাও দেখাতে পারে। তো টেবিল থেকে ডেটা পড়া বা দেখার জন্য সিলেক্ট কোয়েরিতে বিভিন্ন শর্ত জুড়ে দেওয়া যায়। এই জন্য ওয়্যার লিখে কি তারপর শর্ত লিখতে হবে। নিচে বিভিন্ন উদাহরণ দেখানো হলো আর কি, কেবল নবম শ্রেণীর শিক্ষার্থীর জন্য দেখতে হলে লিখতে হবে এরকম। এখানে শর্ত লেখা হয়েছে যে ক্লাস 9, ক্লাস কলামের মান হবে কত 9। তো এসকিউএল দুটি মান তুলনা করার জন্য নিচের অপারেটরগুলো ব্যবহার করা হয়। এরপর এই যে অপারেটরগুলো আমাদের নাম মনে রাখতে হবে এবং বর্ণনা, এগুলো এক একটা বর্ণনা কি যে সমান, তারপর হচ্ছে কি সমান নয়, এইগুলো মানে লেস দ্যান, গ্রেটার দ্যান এগুলি। তারপর হচ্ছে বড়, বাম পক্ষ ডান পক্ষের চেয়ে বড়, হ্যাঁ এটা হচ্ছে লেস দ্যান। এবং বড় কিংবা সমান বাম পক্ষে ডান পক্ষের চেয়ে বড় বা সমান, গ্রেটার দ্যান ছোটো বা বাম পক্ষে ডান পক্ষের চেয়ে ছোটো, লেস দ্যান আর কি। তো এই জিনিসগুলো আর কি কি ছোটো কিংবা সমান বাম পক্ষে ডান পক্ষের চেয়ে ছোটো বা সমান, এগুলো হচ্ছে প্র্যাকটিস করতে হবে, মুখস্থ করতে হবে আর কি খাতা লিখে। এবার কি আছে, আবার যেসব শিক্ষার্থী মর্নিং শাখার তাদের তথ্য দেখতে হলে লিখতে হবে কি এরকম। তারপর নেক্সট নোট কি নেক্সট টাইপের ডেটা নিয়ে কাজ করার সময় শুরুতে ও শেষ কোটেশন চিহ্ন ব্যবহার করতে হবে, অর্থাৎ এটি নিচের কোয়েরি লিখতে হবে। এই যে কোটেশন চিহ্ন উপরের যে তো এরপরে এটা লিখতে হবে। একাধিক শর্ত একসঙ্গে জুড়ে দিতে চাইলে অ্যান্ড অথবা অর ব্যবহার করে কাজটি করা যায়। তো নবম শ্রেণী মর্নিং শাখার শিক্ষার্থীদের তথ্য পেতে চাইলে এটা লিখতে হবে। তো নবম শ্রেণী মর্নিং শাখার শিক্ষার্থীদের তথ্য পেতে চাইলে লিখতে হবে কি সিলেক্ট স্ট্রিক ফ্রম স্টুডেন্ট ওয়ার ক্লাস ইকুয়াল 9 আর সেকশন ইকুয়াল কি এই উদ্ধৃতি চিহ্নের মধ্যে মর্নিং লিখতে হবে। তো নবম শ্রেণীতে পড়ে না বা মর্নিং শিক্ষার্থীর তথ্য দেখার জন্য কি নিচের কোয়েরি লিখতে হবে এটা আর কি। তারপর নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের পাওয়া কোয়েরি লিখতে হবে এরকমের, উপরের কোয়েরি অন্যভাবে লেখা যায় এরকম, ঠিক আছে। তো এরপর কি এসছে, ডেটা মুছে ফেলা পরিবর্তন করা। ধরা যাক স্টুডেন্ট টেবিলের একটি নতুন রেকর্ড যোগ করা, যে ইনসার্ট ইনটু স্টুডেন্ট নেম এটা লিখতে হবে। তো এখন টেবিলের ডে শাখা নবম শ্রেণীর রোল নম্বর একরকম দুজন শিক্ষার্থী দেখা যায়, এগুলো লিখতে হবে। তো তাহলে নতুন যোগ করা রেকর্ডটি সঠিক নয়, কিন্তু আগের রেকর্ডটি সঠিক নয়। নতুন রেকর্ডটি অর্থাৎ ফারদিম মনির নামে শিক্ষার্থীর রেকর্ডটি মুছে ফেলতে হলে ডিলেট কোয়েরি ব্যবহার করতে হবে। এটি লেখার নিয়ম হচ্ছে কি এরকমের। তো নিচে কোয়েরি চালালে ফারদিম মনিরের রেকর্ড মুছে যাবে। ডিলেট ফ্রম স্টুডেন্ট এটা লিখতে হবে। তবে উপরে কোয়েরিটি চালালে স্টুডেন্ট টেবিল নেম কলামের যতগুলো রেকর্ড ফারদিম মুনির হবে সব রেকর্ড মুছে যাবে। তাই কোনো নির্দিষ্ট রেকর্ড মুছে ফেলার জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে, যেমন এই কোয়েরিতে নামের সঙ্গে আরও শর্ত জুড়ে দেওয়া হয়। এবার এটা
তারপর অনেক সময় কোনো রেকর্ড পরিবর্তন হালনাগাদ করার প্রয়োজন হয়, এই কাজটি করার জন্য কি আপডেট কোয়েরি ব্যবহার করা হয় আর কি। এগুলো হচ্ছে প্র্যাকটিস করতে হবে। ধরা যাক ডেটাবেজ নিজের তথ্য রাখা হলো, এই একটা জিনিস। তারপরে দেখা গেলো কি ফারদিন মুনির আসলে নবম শ্রেণীর শিক্ষার্থী এবং তার রোল নম্বর 3, তখন রেকর্ডটি মুছে না ফেলে আপডেট করা যায়। ঠিক আছে, তো একাধিক টেবিল জয়েন রিলেশনাল ডেটাবেজ, ডেটা বিভিন্ন টেবিল রাখা হয় এবং প্রয়োজন হলো একটি কোয়েরিতে একাধিক টেবিল থেকে ডেটা পড়া যায়। তো এই বিষয়টি বলে জয়েন করা যায়, যা রিলেশন ডেটাবেজ একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ধরা যাক স্টুডেন্ট ইনফো রেজাল্ট নামে কি দুটি টেবিল তৈরি করা হলো। তো এই টেবিল দুটির মধ্যে রোল কলাম দিয়ে একটি রিলেশন লেখা যাচ্ছে বা দেখা যাচ্ছে। স্টুডেন্ট ইনফো টেবিলের প্রতিটি শিক্ষার্থীর রোল নেম রয়েছে, আবার রেজাল্ট টেবিলে শিক্ষার্থীর রোল নম্বর ও বিভিন্ন বিষয় কি পরীক্ষায় প্রাপ্ত নম্বর রয়েছে। স্টুডেন্ট ইনফো টেবিলের সঙ্গে রেজাল্ট টেবিলের রিলেশন হচ্ছে কি 1 to many রিলেশন। এখন টেবিলের কিছু ডেটা ইনসেট করা হবে আর কি, এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি। যদি কাগজে লিখে প্র্যাকটিস করো তাহলে অনেক কিছু বুঝতে পারবে আর কি। এবার এই যে এই অংশ, রোল নম্বর 1 যে শিক্ষার্থী, তার পরীক্ষার ফল জানতে নিচের কোয়েরিটি চালাতে হবে আর কি। আমাদের বিভিন্ন যে রেজাল্ট শিটটি দেখি না আমরা অনলাইনে, সব কিছু কিন্তু এভাবেই ফিট করা। তো এই রোল নম্বর পাশাপাশি শিক্ষার্থীর নামও যদি কখনো দেখানোর প্রয়োজন হয়, তখন স্টুডেন্ট ইনফো টেবিল কোয়েরিতে করতে হবে, কারণ রেজাল্ট টেবিল তো শিক্ষার্থীর নাম নেই, কোয়েরিতে হবে এরকম। এটা কিন্তু পড়ে লিখতে হবে আর কি। লক্ষ্য করতে হবে কোয়েরিতে রোল না লিখে result.roll লেখা হয়েছে, কারণ রোল নামের কলাম দুটি টেবিলই আছে। আর কোয়েরির result.roll স্টুডেন্ট ইনফো রোল অংশ দিয়ে টেবিল দুটি যুক্ত করা হয়েছে। সব শিক্ষার্থীর তথ্য চাইলে result.roll ইকুয়াল কত 1 শর্তটি বাদ দিতে হবে, তখন কোয়েরি হবে কি এমন। তো এরপর হচ্ছে ডেটা সিকিউরিটি কি, যে ডেটাবেজের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ডেটাবেজ যে ব্যক্তিগত কিংবা গোপনীয় তথ্য থাকতে পারে, তো ব্যবসায়িক তথ্য থাকতে পারে কিংবা সরকারি গুরুত্বপূর্ণ তথ্যও থাকতে পারে। তো ডেটাবেজের নিরাপত্তার বিষয়টি কি একাধিক দৃষ্টিকোণ থেকে দেখা যায়। প্রথমত ডেটার নিরাপত্তা দিতে হবে যেন ডেটা হারিয়ে না যায় বা ডেটা লস না ঘটে, এই জন্য নিয়মিত ডেটার ব্যাকআপ নিতে হয়, অর্থাৎ ডেটার কপি তৈরি করতে হয়। ডেটার কপি তৈরি করে একই হার্ড ডিস্কে রাখলে কোনো কারণে আসলে ডেটাকে কোনো সমস্যা হলে, যাকে ডেটা করাপশন বলা হয়, তো ব্যাকআপ থেকে সেই ডেটা পুনরুদ্ধার করা যায়, কিন্তু সম্পূর্ণ হার্ড ডিস্ক ক্র্যাশ করতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে, সেই আশঙ্কার কথা বিবেচনা করে পৃথক হার্ড ডিস্কের ডেটা ব্যাকআপ রাখা হয়। আবার ডেটার গুরুত্ব বিবেচনা করে আলাদা ডেটা সেন্টারকে ডেটা ব্যাকআপ রাখা হয়, যেন কোনো রকমের দুর্যোগ যেমন অগ্নিকাণ্ড, ভূমিকম্প ইত্যাদি ঘটলেও ডেটা কি পুনরুদ্ধার করা যায়। তাই ডেটা সেন্টারগুলো আলাদা শহরে হয়। আবার অনাকাঙ্ক্ষিত ব্যক্তি বা সিস্টেম যেন ডেটা দেখতে কিংবা ডেটা পরিবর্তন করতে না পারে, ডেটাবেজে সেই ব্যবস্থাও থাকে। তো এটিও কিন্তু কি ডেটার নিরাপত্তার গুরুত্বপূর্ণ দিক। যেমন পাসওয়ার্ড ছাড়া কেউ ডেটাবেজ সিস্টেমে ঢুকতে পারবে না। আবার কোনো ব্যবহারকারী কি কেবল ডেটাবেজের নির্দিষ্ট কিছু টেবিল নিয়ে কাজ করতে পারবে, আবার কোনো ব্যবহারকারী কেবল ডেটা দেখতে পারবে, যেমন সিলেক্ট, কিন্তু পরিবর্তন যেমন ইনসার্ট, আপডেট, ডিলিট করতে পারবে না। এই জন্য বিভিন্ন রকমের পারমিশন ঠিক করে সেগুলো করে দেওয়া যায়। তো এসকিউএল ডেটাবেজ এই বৈশিষ্ট্য না থাকলেও ওরাকল, তারপর হচ্ছে পোস্টগ্রেস, মাইসিকিউএল, এসকিউএল সার্ভার ইত্যাদি কি ডেটাবেজ এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে আর কি। তারপর ডেটা হচ্ছে এনক্রিপশন, যে হার্ড ডিস্কে যখন ডেটা সংরক্ষণ করা হয় কিংবা নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান প্রদান করা হয়, তখন সেই ডেটার গোপনীয়তা রক্ষা করতে হলে ডেটা এনক্রিপ্ট করতে হয়। তা না হলে অনাকাঙ্ক্ষিত ব্যক্তি কিংবা সিস্টেম সেই ডেটা পড়ে ফেলতে পারে। তো ডেটা এনক্রিপ্ট করার ধারণা কিন্তু নতুন নয়, বা এটা যে কেবল কম্পিউটারের সঙ্গে সম্পর্কিত এমনটিও নয়। তো 1000 বছর আগেও মানুষ ডেটা এনক্রিপ্ট করতো, যেন যাকে ডেটা পাঠানো হচ্ছে সে ছাড়া অন্য কেউ সেই ডেটার কি মর্মোদ্ধার করতে না পারে। তো রোমান সম্রাট জুলিয়াস সিজার একটি পদ্ধতিতে তার চিঠিপত্র লিখতেন, যেটি হচ্ছে এনক্রিপ্ট করা থাকতো এবং যার কাছে চিঠি যাবে সেই কেবল কি
ডিক্রিপ্ট করতে পারতো বা চিঠির অর্থ উদ্ধার করতে পারতো, মানে কোডিংয়ের মাধ্যমে। আবার প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তো অনেক গণিতবিদ এই এনক্রিপশন পদ্ধতি নিয়ে কি কাজ করেছেন, যেন তারা শত্রুপক্ষের নিজেদের মধ্যে পাঠানো বার্তার মর্মোদ্ধার কি করতে পারেন, সেই সঙ্গে মিত্রপক্ষের মধ্যেও নিরাপদে ডেটা এনক্রিপ্ট করে পাঠাতে পারেন। তো কম্পিউটার বিজ্ঞানের সেই শাখায় ডেটা এনক্রিপশন নিয়ে গবেষণা ও কাজ করা হয়, তাকে বলা হয় কি ক্রিপ্টোগ্রাফি। ঠিক আছে, এরপর কি আছে, এনক্রিপশন পদ্ধতিতে মূলনীতি হচ্ছে কি মূল ডেটাকে প্রথমে এনক্রিপ্ট করা। তো যে ডেটা পাঠাবে এটি তার কাজ। তো মূল ডেটাকে বলা হয় কি প্লেন টেক্সট, আর এনক্রিপ্ট করার পরে সেই ডেটাকে বলা হয় কি সাইফার টেক্সট। তো তারপরে আরেকটি সিস্টেমের কাজ হচ্ছে সাইফার টেক্সট থেকে মূল ডেটা উদ্ধার করা। ডেটা এনক্রিপশন পদ্ধতি মূলত দুই ধরনের হয়, একটা হচ্ছে সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি এবং হচ্ছে অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি আর কি, এটা পড়তে হবে। ঠিক আছে, এই যে দেখা যাচ্ছে সিনেমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি, শেয়ার করা গোপন কি, হ্যাঁ এটা কি একমাত্র ওরাই জানবে আর কি, এছাড়া কেউ জানবে না। এটা হচ্ছে প্রেরক আর এটা হচ্ছে কি প্রাপক আর কি। হ্যাঁ, তো এই যে তথ্য পাঠাচ্ছে, এই যে ক্লিপটেক্স আর কি, হ্যাঁ এটা এই যে চাবিটা, যে মেসেজ এনক্রিপ্ট ও ডিক্রিপ্ট করার জন্য একটি কি ব্যবহার করা হয় আর কি, মানে আমরা পাসওয়ার্ড ব্যবহার করি না ওই রকম আর কি। তো সিমেট্রিক কি এবং সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি, যে এই পদ্ধতিতে একটি বিশেষ কি মানে চাবি ব্যবহার করে ডেটা কি এনক্রিপ্ট করা হয় এবং প্রেরক ও গ্রাহক উভয় পক্ষের কাছেই কি এই কি থাকতে হয়, মানে এক কথা পাসওয়ার্ড। তো প্রেরক এই কি ব্যবহার করে ডেটা এনক্রিপ্ট করে এবং গ্রাহক ওই কি ব্যবহার করে ডেটা ডিক্রিপ্ট করে। তো এই পদ্ধতিতে বেশ কার্যকর হলেও যখন দুটি আলাদা পক্ষের মধ্যে ডেটা আদান প্রদান করা হয় তখন দুটি বিশেষ কারণে অসুবিধা হয়। প্রথমত, যেই কি ব্যবহার করা হয় সেই কি যেন অন্য কেউ জানতে না পারে, তো সেটি নিশ্চিত করতে হয়। এটি আপাত দৃষ্টিতে সহজ মনে হলেও আসলে অত্যন্ত কঠিন কাজ। দ্বিতীয়ত, এক পক্ষ যদি অনেকের সঙ্গে ডেটা আদান প্রদান করে তো সেই ক্ষেত্রে প্রতিটি পক্ষের জন্যই কি আলাদা কি ব্যবহার করতে হয়। এখন ধরা যাক একটি ই-কমার্স সাইটে 10 লক্ষ গ্রাহক, তাদের প্রত্যেকের সঙ্গে কি ডেটা এনক্রিপ্ট করার জন্য পৃথক কি ব্যবহার করা বাস্তবসম্মত নয়। তারপর আছে অ্যাসিমেট্রিক কি বা ক্রিপ্টোগ্রাফি। প্রত্যেক সিস্টেম একটি বিশেষ অ্যালগোরিদম ব্যবহার করে একজোড়া কি তৈরি করে, যাদের একটি হচ্ছে কি পাবলিক কি, অপরটি হচ্ছে প্রাইভেট কি। মানে তো এখন প্রত্যেক সিস্টেম তার পাবলিক কি সবাইকে জানিয়ে দেয়, যেমন অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি কি, এই যেটা প্রেরক আর এটা হচ্ছে কি প্রাপক। এটা কি একটা এর মাধ্যমে দুটো হচ্ছে চাবি দেওয়া, মেসেজ অ্যান্ড কিবোর্ড ও ডিক্রিপ্ট করার জন্য ভিন্ন কি ব্যবহার করা হয় বা ভিন্ন পাসওয়ার্ড। তো প্রাপকের পাবলিক কি একটা রকম আর প্রাপকের প্রাইভেট কি একরকম, মানে দুইটা দুই রকমের। বুঝে গেল? ধরা যাক এ এর কাছে বি ও সি এর পাবলিক কি আছে। এখন এ যদি বিকে ডেটা পাঠাতে চায় তাহলে বি এর পাবলিক কি দিয়ে সেই ডেটা এনক্রিপ্ট করে পাঠায়। তো এই ডেটা ডিক্রিপ্ট করতে হলে বি এর প্রাইভেট কি ব্যবহার করতে হবে, তাই অন্য কেউ এই ডেটা ডিক্রিপ্ট করতে পারবে না। তেমনি সি এর কাছে ডেটা পাঠাতে হলে সি এর পাবলিক কি ব্যবহার করে ডেটা পাঠাতে হবে, যা কেবল সি এর পক্ষে কি ডিক্রিপ্ট করা সম্ভব। তো সি এর পাবলিক কি ব্যবহার না করে এনক্রিপ্ট করা হলে সেই ডেটা সি এর পক্ষে ডিক্রিপ্ট করা সম্ভব নয়। অনুরূপভাবে এর কাজে ডেটা পাঠাতে হলে এর পাবলিক কি ব্যবহার করে এনক্রিপ্ট করে ডেটা পাঠাতে হবে, যা এ তার প্রাইভেট কি ব্যবহার করে কি ডিক্রিপ্ট করতে পারবে আর কি। তারপর RDBMS এর বৈশিষ্ট্য কি, যে রিলেশনাল ডেটাবেজের ধারণা প্রবর্তন করেন। যে এডগার ফ্রাঙ্কট রিলেশনাল ডেটাবেজের কিছু সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে কি, এক নম্বর হচ্ছে রিলেশনাল ডেটাবেজ সিস্টেম কেবল বিভিন্ন টেবিল ও তাদের মধ্যকার সম্পর্ক ব্যবহার করেই সব ধরনের কাজ করতে পারে। ডেটাবেজের সমস্ত ডেটা টেবিলে সংরক্ষিত হবে। তো যে কোনো ডেটাই কি কোনো একটি টেবিলের একটি ঘরের নির্দিষ্ট রো ও কলামে মান হিসেবে কি প্রকাশিত হবে।
এরপর কি আছে, ডেটাবেজের যে কোনো ডেটা সুনির্দিষ্টভাবে টেবিলে নাম, প্রাইমারি কি কিংবা রো এর মান এবং ক্ষেত্র বিশেষ অন্যান্য কলামের মান ব্যবহার করে পাওয়া যাবে। উদাহরণস্বরূপ 10ম শ্রেণীর রোল নম্বর 1 যে শিক্ষার্থী, তার নাম পেতে হলে কি কোয়েরি লিখতে হবে আর কি। এরপর কি আছে, ডেটাবেজ এক বা একাধিক রো ইনসার্ট, আপডেট ও ডিলিট করার ব্যবস্থা থাকতে হবে। যেমন 9ম শ্রেণীর সব শিক্ষার্থীকে 9ম শ্রেণী নিতে চাইলে এরকম কোয়েরি লেখা যায়, এরকম লিখতে হবে আর কি। তো এতে স্টুডেন্ট টেবিলের সব শিক্ষার্থী যাদের ক্লাসের মান 9, তাদের ক্ষেত্রে সেই মানটি 10 হয়ে যাবে। তারপর কি আছে, ডেটাবেজের অভ্যন্তরীণ কোনো পরিবর্তন হলে সেটি ডেটাবেজে যার ব্যবহার করে তাদের উপরে কোনো প্রভাব ফেলবে না। যেমন ডেটা ডিস্কে যেই ফরম্যাটে সংরক্ষিত হয় সেই ফরম্যাট হয়তো পরিবর্তন করতে পারে, কিন্তু যেসব ব্যবহারকারী এই ডেটাবেজ ব্যবহার করবে এটি তাদের জানতে হবে না কিংবা এ নিয়ে মাথা ঘামাতে হবে না, তারা আগের মতোই কি ডেটা অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, এরপর কি আছে, এরপরে হচ্ছে ডেটাবেজ প্রদত্ত ইন্টারফেস ব্যবহার করে বিভিন্ন সফটওয়্যার অ্যাপ্লিকেশন ডেটাবেজ ব্যবহার করতে পারবে। তো ইন্টারফেস পরিবর্তন না করে ডেটাবেজ প্রয়োজন হলে অভ্যন্তরীণ পরিবর্তন করা যাবে। এবার আছে ডেটাবেজের ডেটা যদি একাধিক ডিস্কে কিংবা একাধিক কম্পিউটারে সংরক্ষণ করা হয় সেটি নিয়ে ব্যবহারকারীর মাথা ঘামাতে হবে না। ব্যবহারকারীর কাছে মনে হবে ডেটাবেজ একটি জায়গাতেই ডেটা সংরক্ষণ করেছে। তারপর কি আছে, RDBMS এর ব্যবহার সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের তথ্য সংরক্ষণ করার জন্য ডেটাবেজ ব্যবহার করা হয়। যেমন জাতীয় পরিচয়পত্র, নাগরিকদের যে তথ্য থাকে সেগুলো ডেটাবেজ সংরক্ষণ করা হয়। তারপরে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, চিকিৎসা, কৃষি, জমিজমার হিসেব ইত্যাদি নানান তথ্য ডেটাবেজ সংরক্ষণে কি করা হয়। ই-কমার্স ওয়েবসাইটে বিভিন্ন ধরনের পণ্য ক্রয় করার ব্যবস্থা থাকে। এক্ষেত্রে পণ্যের তথ্য রাখা, গ্রাহকদের পণ্য সরবরাহ ব্যবস্থা, এই পুরো প্রক্রিয়াটি পরিচালনা করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় তার মূলে রয়েছে কি ডেটাবেজ। তো ব্যাংক, বিমা ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানেও রিলেশনাল ডেটাবেজ ব্যবহার করা হয়। এক্ষেত্রে গ্রাহকদের তথ্য ব্যবস্থাপনা, লেনদেন ইত্যাদি পরিচালনা করার জন্য ডেটাবেজ প্রয়োজন হয়। তো শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের তথ্য, শিক্ষকদের তথ্য, শিক্ষার্থী ভর্তি, তাদের হাজিরার তথ্য, পরীক্ষার ফলাফল ইত্যাদি ব্যবস্থাপনা করার জন্য কি ডেটাবেজ ব্যবহার করা হয়। তারপর হচ্ছে কর্পোরেট ডেটাবেজ কি, যে বড় বড় প্রতিষ্ঠান তথা কর্পোরেশনে অনেক ধরনের ডেটা নিয়ে কাজ করতে হয়। তো এর মধ্যে অনেক কাজে কি আবার পরস্পরের উপর নির্ভরশীল, একটি না ঘটলে অন্যটি ঘটানো যায় না। যেমন কোনো পণ্য যদি স্টকে না থাকে তাহলে সেটি বিক্রি করা যায় না। এখন এই কর্পোরেশন পরিচালনা করার জন্য এক ধরনের সফটওয়্যার রয়েছে যেগুলোকে বলা হয় কি ERP, দ্য এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানার। তো ERP সফটওয়্যার বিভিন্ন মডিউল থাকে, বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্রয়োজন মতো বিভিন্ন মডিউল ব্যবহার করে। কিছু সাধারণ মডিউল হচ্ছে কি অ্যাকাউন্টস, সব ধরনের হিসাব নিকাশের জন্য, ইনভেন্টরি, পণ্যের মজুদ ব্যবস্থাপনা, পেরোল, কর্মচারীদের বেতন ভাতা সংক্রান্ত হিসাব নিকাশ। তো কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট ইত্যাদি, এই সব কিছুর মূলই রয়েছে কি ডেটা। আর তাই ডেটার সঠিক ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের অফিস একাধিক শহরে এমনকি একাধিক দেশেও থাকতে পারে। তো সব অফিসের সব তথ্য একই সিস্টেমের আওতায় আনা কর্পোরেট ডেটাবেজের কি প্রধান চ্যালেঞ্জ। সেই সঙ্গে সেসব ডেটার নিরাপত্তা নিশ্চিত করাও কি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপর কি আছে, যে সরকারি প্রতিষ্ঠানের ডেটাবেজ ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান দেশের নাগরিকদের বিভিন্ন তথ্য নিয়ে কাজ করে, কিন্তু ডেটাবেজ ব্যবহার না করলে কিংবা সঠিকভাবে ব্যবহার না করলে সেসব প্রতিষ্ঠানের মধ্যে কোনো সমন্বয় থাকে না। এই কারণে নাগরিকদের যথেষ্ট ভোগান্তি পোহাতে হয়। তো সরকারি প্রতিষ্ঠানগুলোতেও লাখ লাখ কর্মঘণ্টা নষ্ট হয়। উদাহরণস্বরূপ বাংলাদেশের সব নাগরিকের তথ্য ও আঙুলের ছাপ জাতীয় পরিচয়পত্র তৈরির সময় সংগ্রহ করা হয়। সরকারি কোনো একটি বিশেষ প্রতিষ্ঠান সেই তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার কাজ করে। এখন পাসপোর্ট তৈরির সময় সবাইকে আবার সব তথ্য পূরণ করতে হয়। এই দুটি প্রতিষ্ঠানের সফটওয়্যার মধ্যে সমন্বয় করে ডেটাবেজের সঠিক ব্যবহার করলে এই কাজটি সহজেই এড়ানো যায়।
আরেকটি উদাহরণ দেওয়া যাক যে এইচএসসি পরীক্ষায় পাশ করার পরে অনেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যায়, সেখানে তাকে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করা সহ নানা ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয় আর কি। তো শিক্ষা বোর্ডের কাছে কিন্তু একজন শিক্ষার্থীর তথ্য ও তার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ডেটাবেজে সংরক্ষণ করা আছে। তো এই ডেটাবেজের সঠিক ব্যবহার করলে আর আলাদা রেজিস্ট্রেশন ফর্মে একই তথ্য দেওয়ার কোনো প্রয়োজন নেই। ইতিমধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয় এই কাজটি করে তাদের ভর্তি প্রক্রিয়া সহজ করেছে। এরকম শত শত সরকারি প্রতিষ্ঠানে অনেক কাজ হয়, যেখানে ডেটাবেজ ব্যবহার ও সঠিকভাবে সমন্বয় করলে অনেক কাজ অনেক কম সময় ও কম ঝামেলা করে সম্পন্ন করা যায়। সরকারি প্রতিষ্ঠানের ডেটাবেজের আরেকটি ভালো ব্যবহার হতে পারে ডেটাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া চালুর মাধ্যমে। ঠিকভাবে বিভিন্ন রকম ডেটা সংরক্ষণ করলে সেই ডেটা ব্যবহার করে ভবিষ্যতে কোন কাজটি কখন করতে হবে সেই সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যায়। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এসব ক্ষেত্রে বিগত বছরের ডেটা ব্যবহারে ও বিশ্লেষণ করে অনেক তথ্য বের করা সম্ভব, যা পরবর্তী বছরের করণীয় নির্ধারণ করতে সহায়তা করে। যেমন বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালের রোগীদের তথ্য যদি একটি কেন্দ্রীয় ডেটাবেজে থাকে, তাহলে কোন সময়ে কোন অঞ্চলে কোন রোগের প্রকোপ বেশি হয় তা সহজেই নির্ণয় করা সম্ভব। সেক্ষেত্রে আগে থেকেই কি প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, তো ওষুধের সরবরাহ নিশ্চিতকরণ ইত্যাদি কাজ করে ফেলা সম্ভব। তো সরকারি প্রতিষ্ঠানে ডেটাবেজ ব্যবহারের মূল চ্যালেঞ্জগুলো হচ্ছে কি, ডেটার নিরাপত্তা নিশ্চিত করা, তো বিপুল পরিমাণ ডেটা ব্যবস্থাপনার জন্য দক্ষ লোকের সরবরাহ নিশ্চিত করা, তো বিভিন্ন প্রতিষ্ঠান যেন একই ডেটা আলাদাভাবে ব্যবহার না করে বরং নিজেদের মধ্যে ডেটা আদান প্রদান করতে পারে সেটির ব্যবস্থা করা ইত্যাদি। যাই হোক, এরপর শেষ এই চ্যাপ্টারটা অনুশীলনের প্রশ্ন আছে কিছু, যে মূল ডেটাকে অন্য ফরম্যাটে পরিবর্তনের পদ্ধতি কোনটি বের করো। তারপরে সর্টিংয়ের জন্য ব্যবহৃত ফিল্ড ডেটা টাইপ। তারপরে হচ্ছে উদ্দীপক দিয়ে দিচ্ছে তালিকা প্রদর্শনের পদ্ধতি কোনটি। হ্যাঁ, তারপর অধ্যক্ষের সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে কোনটি, এগুলো বের করতে হবে নিজের। তারপর হচ্ছে প্রাইমারি কি এর সাথে ফরেন কি এর রিলেশন কীরূপ, উপরে আমি পড়াইছি। হ্যাঁ, তারপর হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের প্রধান কাজগুলো কী। তারপরে সৃজনশীল প্রশ্ন দেবে এরকমের দিয়ে, আমি যেটা বললাম যে কাগজে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, কারণ এরকম পরীক্ষা হলে দিয়ে দেবে, নিজেরও লিখতে হবে। তো ডেটাবেজ কী, কোয়েরি কম্বাইনের অন্যতম কাজ কী, টিচার্স টেবিল ফিল্ডগুলো টাইপগুলো ব্যাখ্যা করো, এই জিনিসগুলো দিয়ে দেবে। বা এখানে ডেটা এনস্ক্রিপশন কী, হ্যাঁ এনক্রিপশন, তারপরে নিচে আছে এসকিউএল কী, এগুলো একদম সুন্দরভাবে দিয়ে দেবে। সুন্দরভাবে পারলেই হচ্ছে তুমি পারবে। এরপর আরও সৃজনশীল প্রশ্ন দিয়ে দিয়েছে, আরডি বিএমএস কী, ওই যে ইয়াগুলো মুখস্থ করতে হবে সোজা কথা। কোয়েরি কী, তারপর সাইফার টেক্সট কী। হ্যাঁ, তো এগুলো অবস্থা। এখন ভালোভাবে না পড়লে পরীক্ষায় ভালো করা কোনোভাবে সম্ভব না।